স্পেস ডেব্রিস, যা স্পেস জাঙ্ক নামেও পরিচিত, এটি হলো মহাকাশে বিচরণ করা নন ফাংশনাল হিউম্যান মেড অবজেক্ট, যা সাধারণত পৃথিবীর অরবিটে অবস্থান করে। মহাকাশে পাঠানো বিভিন্ন রকেট, প্রোব, স্যাটেলাইটের কলিউশনের ফলে ছিটকে যাওয়া ভাঙা স্যাটেলাইট রকেটের অংশই হলো স্পেস ডেব্রিস। এই স্পেস ডেব্রিস হয়তো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বের হতে না পেরে পৃথিবীর অরবিটেই রয়ে যায়, অন্যথায় মুক্ত অবস্থায় মহাবিশ্বে ঘুরে বেড়ায়। এই স্পেস জাঙ্ক ভবিষ্যতে মানবজাতির উপর হুমকির কারণ হয়ে উঠতে পারে। স্পেস ডেব্রিস বর্তমান এবং ভবিষ্যতে পরিচালিত স্যাটেলাইট, স্পেস মিশন, এমনকি অ্যাস্ট্রোনটদের সেফটি এর উপর আঙুল তুলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা স্পেস কমিউনিকেশনের অবহেলিত ডিস্ট্রয়ার স্পেস ডেব্রিস নিয়ে আলোচনা করব। স্পেস ডেব্রিস, এটির কথা আমরা কেউ সচরাচর শুনে থাকি না, তবে ভবিষ্যতে এই স্পেস ডেব্রিস আমাদের অনেক বড় ক্ষতি করে বসতে পারে। অনেক স্যাটেলাইট যারা তাদের জীবনের শেষ দশায় এসে যায়, তারা পরবর্তীতে স্পেস ডেব্রিসে পরিণত হয়। মূলত স্পেস ডেব্রিস হলো স্পেসের ময়লা আবর্জনা। যখন স্যাটেলাইটের উদ্দেশ্য শেষ হয়ে যায়, অথবা নষ্ট হয়ে যায়, অথবা অন্য কোনো স্যাটেলাইটের সাথে সংঘর্ষের কারণে অকার্যকর হয়ে যায়, তখন তা স্পেস জাঙ্ক হিসেবে গণ্য হয়ে থাকে, যাকে আমরা স্পেস ডেব্রিস বলে থাকি। যেমন 2009 সালে আমেরিকার ইরিডিয়াম 33 স্যাটেলাইট এবং রাশিয়ার কসমস 2251 স্যাটেলাইট একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং এই সংঘর্ষের কারণে স্যাটেলাইটগুলোর ভাঙা টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে এবং স্পেস জাঙ্ক হিসেবে গণ্য হয়। এই সকল স্পেস ডেব্রিস ক্রমাগত বেড়েই চলেছে। নাসা এর মতে প্রায় একটি টেনিস বলের চেয়েও বড় আকারের 27,000-এরও বেশি স্পেস ডেব্রিসের পিস পৃথিবীর অরবিটে রয়েছে। এর চেয়েও ছোট ছোট পিস তো কয়েক লক্ষ রয়েছে। সেগুলো ডিটেক্ট করা একটু কষ্টকর, তাই এক্সাক্ট সংখ্যা জানা যায় না, তবে ধারণা করা হয় এই সংখ্যাটা মিলিয়নের চেয়েও বেশি। এই সকল ছোট বড় ডেব্রিস আমাদের অনেক ক্ষতি করে বসতে পারে, কারণ এই ডেব্রিস গুলো উচ্চ গতিতে গতিশীল থাকে, প্রায় 28,000 কিলোমিটার/আওয়ারেরও বেশি বেগে। এই উচ্চ গতিশীল ডেব্রিস স্যাটেলাইটে লক্ষণীয় আঘাত আনতে পারে। এর কারণে স্যাটেলাইটের উদ্দেশ্য সম্পূর্ণ না করেই অকার্যকর হয়ে যায়। আবার এই সকল অকার্যকর স্যাটেলাইট গুলো রিপ্লেসমেন্টে অনেক বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়, তাই এদেরকে শনাক্ত করা খুব প্রয়োজন। নাসা, ইএসএ, ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের মতো অর্গানাইজেশন রেডার এবং টেলিস্কোপ দিয়ে ডেব্রিস ট্র্যাক করে, যা অনেক ক্ষেত্রে এদের কলিউশনের প্রেডিকশন করে। আবার অনেক সময় স্পেস থেকে ডেব্রিস রিমুভ করার জন্য অনেক টেকনোলজি ইউজ করা হয়, যেমন ক্যাপচার মেকানিজম, লেজার সিস্টেম, টেথার সিস্টেম। ক্যাপচার মেকানিজমে নেট, হারপুন, রোবোটিক আর্ম ইউজ করে ডেব্রিস ক্যাপচার করা হয়। লেজার সিস্টেমে আশঙ্কাপূর্ণ অরবিট থেকে লেজারের মাধ্যমে ডেব্রিসকে ধ্বংস করা হয়, যেন ডেব্রিসটি কোনো স্যাটেলাইটের গতিপথকে প্রভাবিত না করতে পারে। টেথার সিস্টেমে ডেব্রিসগুলোকে পৃথিবীর লোয়ার অরবিটে টেনে আনে, যেখানে হালকা হলেও অ্যাটমসফিয়ার রয়েছে, যেন বাতাসের ঘর্ষণের ফলে ডেব্রিসগুলো উত্তপ্ত হয়ে পুড়ে ধ্বংস হয়ে যায়। আমরা এ সকল কিছু পদক্ষেপ গ্রহণ করে ফিউচারে সংঘটিত দুর্ঘটনা থেকে কিছুটা রক্ষা পেতে পারি। নয়তো আমরা আমাদের বায়ুমণ্ডলকে যেভাবে দূষিত করে ফেলেছি, ঠিক সেভাবেই মহাকাশকেও দূষিত করে ফেলবো, যা অবশ্যই মানব সভ্যতার জন্য খুব একটা ভালো সংবাদ নয়। কাঁচ আমাদের দৈনন্দিন জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ। অন্যান্য বস্তুর তুলনায় কাঁচের এক অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কাঁচ ট্রান্সপারেন্ট। কেন কাঁচ ট্রান্সপারেন্ট হয়? কাঁচ ট্রান্সপারেন্ট হলেও মিরর বা আয়না কেন ট্রান্সপারেন্ট হয় না? আবার কখন কোনো বস্তু ট্রান্সপারেন্ট হয় জানতে এই ভিডিওতে ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।